প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা দীর্ঘকাল করোনা ভাইরাস বা কোভিড-19 মহামারীর মধ্যে বসবাস করছি। আর এই দুর্যোগে অনেক স্বাভাবিক কর্মকাণ্ডের মধ্যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ তার স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না। আমাদের শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ রয়েছে। আমাদের প্রিয় শিক্ষার্থীদের পদচারণায় মুখর কলেজ ক্যাম্পাসগুলো এখন নিস্তব্ধ। তারপরও প্রিয় সহকর্মীবৃন্দ, আমার শিক্ষকবৃন্দ, তারা এই দুর্যোগকালীন সময়েও অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানের উদ্যোগ গ্রহণ করেছেন এবং এই উদ্যোগে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাই। আবার শিক্ষার্থী যারা এখন গৃহে অবস্থান করছেন তাদের কাছে প্রথমে অনুরোধ করতে চাই, এই দুর্যোগকালীন সময়ে এই দুর্যোগ মোকাবেলার জন্যে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা যেমন আমাদের জন্য খুবই প্রয়োজন, অনুরূপভাবে আমাদের আশেপাশে যারা অসহায় দুস্থ মানুষ রয়েছেন আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের সহায়তা করাও আমাদের কর্তব্য। আমার বিশ্বাস আমার প্রিয় ছাত্রছাত্রীরা তাদের সাধ্য অনুযায়ী এই দুটি কাজই করে চলছেন। সকলের সুস্বাস্থ্য এবং সকলে নিরাপদ থাকুন এই আহ্বান জানাতে চাই, এই কামনা করি। এবং পাশাপাশি আজকে আমি দর্শনের একজন ছাত্র হিসাবে আমার যে সকল শিক্ষার্থী দর্শন বিভাগে সম্মান শ্রেণীতে পাঠরত রয়েছেন তাদের উদ্দেশ্যে তাদের পাঠ্য তালিকার অন্তর্ভুক্ত পাশ্চাত্য দর্শনের ইতিহাস থেকে কিছু আলোচনা করতে চাই। আমরা যারা দর্শনের ছাত্রছাত্রী, যদিও আমরা প্রাচ্যের মানুষ, তথাপি আমাদের পাঠ্যসূচিতে এখনও প্রধানত পাশ্চাত্য দর্শন প্রধান জায়গা অধিকার করে আছে এবং এই প্রাচ্যে বিশেষ করে পাক ভারত উপমহাদেশে, ভারতবর্ষে, আজকের বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শন চিন্তার উন্মেষ ঘটেছিল, এ কথা আজকে প্রায় সকলেই স্বীকার করেন। কিন্তু তারপরেও আমাদের পাঠ্যসূচিতে এখনও দর্শন আলোচনা বলতে প্রধানত পাশ্চাত্য দর্শনকেই বোঝানো হয়ে থাকে। এ কারণে দর্শনের শিক্ষার্থীদের দর্শন আলোচনায় আত্মনিয়োগ করতে গেলে পাশ্চাত্য দর্শনের যে ইতিহাস সেই সম্পর্কে মোটামুটি একটি ধারণা থাকা প্রয়োজন। মূলত দর্শনের ইতিহাস কথাটি যখন আমরা বলি তখন আমরা সাধারণভাবে যা বোঝাতে চাই সেটি হলো বিভিন্ন সময়ে যে সকল দার্শনিক চিন্তার উন্মেষ ঘটেছে সেই দার্শনিক চিন্তাসমূহের বিকাশ, তাদের পারস্পরিক দ্বন্দ্ব সমন্বয় এবং তুলনামূলক আলোচনা, বিভিন্ন দার্শনিক গোষ্ঠী যে মতবাদসমূহ বা থিওরিসমূহ বা প্রত্যয়সমূহ, ধারণাসমূহ মানুষের চিন্তায় নিয়ে এসেছেন সেই সম্বন্ধে একটা মোটামুটি ধারণা লাভ করেন। ইতিহাস বিষয়টি অত্যন্ত জটিল এবং জীবন্ত একটি প্রক্রিয়া। এটি একটি চলমান প্রক্রিয়া এবং ইতিহাসকে প্রতিনিয়ত পুনরাবিষ্কার, পুনর্পাঠ এবং পুনর্বিশ্লেষণের মাধ্যমে তাকে
জীবনের জন্যে, জ্ঞানের জন্যে এবং বিকাশের জন্যে একটি প্রয়োজনীয় প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার উপযোগী করে তুলতে হয়। তাই বিভিন্ন দর্শন চিন্তাবিদেরা সুপ্রাচীন কাল থেকে দর্শনের ইতিহাস নিয়ে আলোচনা করে এসেছেন। আমরা যারা দর্শনের ছাত্রছাত্রী, আমরা জানি যে দর্শনের ইতিহাসের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছেন তাদের দর্শন সম্পর্কিত আলোচনাকে ইতিহাসে সন্নিবেশিত করার ক্ষেত্রে যে সমস্ত দার্শনিক এবং ঐতিহাসিকেরা কাজ করেছেন তার মধ্যে হার্ডম্যান, শোয়েগলার, কপলস্টোন, বার্নেট, বার্টন রাসেল প্রমুখ অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এদের প্রায় সকলেরই গুরুত্বপূর্ণ বই পুস্তক পাওয়া যায় এবং এগুলোর উপরে ভিত্তি করে পরবর্তীতে ভারত এবং বাংলাদেশে বাংলা ভাষাভাষী লেখকগণ তারাও দর্শনের ইতিহাসের অনেক বই পুস্তক রচনা করেছেন। আগ্রহী ছাত্রছাত্রীদের অনুরোধ করব তাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব এই ধরনের বই পুস্তক তারা সংগ্রহ করবেন এবং তার মধ্য দিয়ে দর্শনের ইতিহাসের সাথে নিজেদেরকে পরিচিত করে তুলবেন। আমি যে কথা বলছিলাম যে পাশ্চাত্য দর্শনের ইতিহাস যখন আমরা পর্যালোচনা করব বা আলোচনা করব তখন আমাদের মূল উৎস বা মূল যে বই বা গ্রন্থগুলি রয়েছে সেগুলো প্রায় সবই ইংরেজি ভাষাতে অত্যন্ত সহজলভ্য এবং গুরুত্বপূর্ণ ইংরেজি বইসমূহের বাংলা টিকা, ভাষ্য এবং তার অনুসরণে বাংলা ভাষায় দর্শনের ইতিহাস চর্চাও যথেষ্ট সহজলভ্য বর্তমানে। যাক সে কথা, আমি এখন যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে এই দর্শনের ইতিহাস আলোচনা করতে গিয়ে আমাদের সুবিধার প্রয়োজনে এই ইতিহাসকে কতগুলি কাল পর্বে বিভক্ত করা হয়েছে। প্রধানত দর্শনের ইতিহাসকে আমরা 4টি যুগ বিভাগের মধ্য দিয়ে আলোচনায় নিয়ে আসার চেষ্টা করি। প্রথম প্রাচীন যুগ, তারপর রয়েছে মধ্যযুগ, আধুনিক যুগ এবং সমকালীন বা হেগেলোত্তর যুগ। এই যে 4টি যুগের কথা বলা হলো, সময়ের পথনির্দেশে বা সময়ের অনুযায়ী এদেরকে সাধারণভাবে বিন্যস্ত করা হয়েছে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে শুরু করে মোটামুটি 7ম খ্রিস্টাব্দ 8ম খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়কাল, এটিকে সাধারণভাবে প্রাচীন যুগ হিসাবে আমরা আখ্যায়িত করে থাকি এবং 7ম শতক থেকে 14দশ শতাব্দী পর্যন্ত খ্রিস্টাব্দ শতাব্দী পর্যন্ত সময়কালকে মধ্যযুগ, 14দশ শতক থেকে শুরু করে 19বিংশ শতকের প্রথমার্ধ, একেবারে অনেকের মতে 1932 তথা গটফ্রেড উইলিয়াম হেগেলের মৃত্যুর সময়কাল, এই সময়কালকে আধুনিক যুগ এবং হেগেলের মৃত্যুর পর থেকে শুরু করে অদ্যাবধি যে দার্শনিক আলোচনা তাকে সাধারণভাবে সমকালীন যুগ হিসাবে চিহ্নিত করা হয়। এই যুগ বিভাগগুলো একেবারে দিন, তারিখ, সময় দিয়ে নির্ধারণ করা
বেশ জটিল, তবে সাধারণভাবে আমরা এই যুগ বিভাগকে স্বীকার করে নেই। আসি এবার আমরা প্রাচীন যুগের আলোচনায়। প্রাচীন যুগ দর্শনের, এটি পূর্বেই উল্লেখ করেছি, খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতক থেকে শুরু করে এর যাত্রা এবং মধ্যযুগের পূর্ব পর্যন্ত এই সময়টি বিস্তৃত। এই প্রাচীন যুগকে আবার আলোচনার সুবিধার্থে কতগুলো ক্লাস্টার বা উপবিভাগে বিন্যস্ত করা যেতে পারে। তার প্রথমেই রয়েছে সক্রেটিস পূর্ব যুগ বা প্রি সক্রেটিক এরা। মূলত পাশ্চাত্য দর্শন আলোচনার সূত্রপাত ধরা হয়ে থাকে থেলিসের আলোচনা থেকে। এই থেলিস থেকে শুরু করে সক্রেটিস পর্যন্ত, অর্থাৎ সক্রেটিসের আলোচনার সময়কাল পর্যন্ত এই কাল বিভাগকে আমরা সক্রেটিস পূর্ব যুগ বা সক্রেটিস পূর্ব অধ্যায় বা সক্রেটিস পূর্ব বিভাগ হিসাবে চিহ্নিত করে থাকি। এই সক্রেটিস পূর্ব যে যুগ বা সক্রেটিস পূর্ব যুগের যে দর্শন আলোচনা, এটাকে মোটামুটি আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটিকে আমরা বলি সফিস্ট পূর্ব যুগ এবং আরেকটি হলো সফিস্ট যুগ। মূলত থেলিস থেকে শুরু করে সফিস্ট চিন্তাবিদদের আবির্ভাবের মধ্যবর্তী যে সময়কাল, এটিকে আমরা বলে থাকি সফিস্ট পূর্ব যুগ। আর সফিস্ট দার্শনিকদের আলোচনা এবং যে আলোচনার পরিণতিতে এসে আমরা সক্রেটিসকে পাব, এই সক্রেটিসের আলোচনার পূর্ব সময়কালটাকে আমরা বলি সক্রেটিসের সফিস্ট যুগ। আমরা আজকে প্রধানত প্রি সফিস্টিক এরা বা সফিস্ট পূর্ব যুগের আলোচনাটাকেই সামনে নিয়ে আসার চেষ্টা করব। এই আলোচনাটার সূত্রপাত ঘটেছিল এশিয়া মাইনরের, আজকের তুরস্কের কাছাকাছি মাইলেসিয়ান দ্বীপপুঞ্জের আয়োনিয়া দ্বীপের থেলিস নামধারী একজন চিন্তাবিদের চিন্তার মধ্য দিয়ে দর্শনের আলোচনার সূত্রপাত বলে আজকের ইতিহাস স্বীকার করে। এখানে মনে রাখা দরকার, থেলিসের জন্মর সময় এবং তার দর্শন আলোচনার যে সময়কালটি, এইটি আমাদের কাছে খুব সুস্পষ্ট এবং সুনির্ধারিত তথ্য প্রমাণ দ্বারা চিহ্নিত করা সম্ভব হয়ে উঠবে না। কারণ থেলিস যতদূর অনুমান প্রমাণ যেটুকু পাওয়া যায় তাতে মনে করা হয় খ্রিস্টপূর্ব 630 থেকে 620 এর মাঝামাঝি কোনো একটি সময়ে, অনেকেই খ্রিস্টপূর্ব 625 বলে চিহ্নিত করতে চান। যাই হোক, এরকম একটি সময়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন। খ্রিস্টপূর্ব 625 থেকে শুরু করে মোটামুটি খ্রিস্টপূর্ব 550 বা 46 কেউ কেউ বলেন, এই সময়কালের তার জীবৎকাল বলে আমরা স্বীকার করে নিই। মনে রাখতে হবে, এই সময়কালে আজকে যাকে আমরা ইতিহাস বিদ্যা বলি, অ্যাজ এ ডিসিপ্লিন হিসাবে হিস্ট্রি তখনও পর্যন্ত গড়ে ওঠে নাই। ইতিহাসের জনক হেরোডোটাস কিংবা পরবর্তী বিখ্যাত ঐতিহাসিক থুকোডাইডিস, প্লুটার্ক, এরা
আরও প্রায় 150 বছর পরে জন্মেছিলেন। সুতরাং থেলিসের দর্শন, থেলিসের জীবন, থেলিসের চিন্তা, এই বিষয়টি খুব প্রত্যক্ষভাবে জানার কোনো সুযোগ আমাদের নেই। তবে অনুমান, প্রমাণ, দর্শনের ঐতিহাসিক যারা, তাদের নানা ধরনের ব্যাখ্যা, বিশ্লেষণ, পরোক্ষ আলোচনা, তথ্য প্রমাণের মধ্য দিয়ে তারা মোটামুটি একটা জায়গা দাঁড় করানোর চেষ্টা করেছেন যে থেলিসই প্রথম ব্যক্তি যিনি আজকের বিশ্বে যাকে আমরা দর্শন বলি, অর্থাৎ রিফ্লেক্টিভ থিঙ্কিং, বিচারমূলক চিন্তার মধ্য দিয়ে কোনো কিছুকে ব্যাখ্যা করার উদ্যোগ, এই উদ্যোগটি গ্রহণ করেছিলেন। এ কারণেই পাশ্চাত্য দর্শন ইতিহাসবিদরা থেলিসকে পাশ্চাত্য দর্শনের জনক হিসাবে চিহ্নিত করে থাকেন। আর যে কথা বলছিলাম যে রিফ্লেক্টিভ থিঙ্কিং, বিচারমূলক চিন্তা, আসলে বিষয়টা ঠিক কী? কারণ থেলিসের পূর্বেও মানুষ ছিল, সভ্যতা ছিল, এবং তাদেরও জগৎ জীবন সম্পর্কে এক ধরনের ধ্যান ধারণা, এক ধরনের আলাপ আলোচনা তাদের মধ্যে ছিল বলেই আমরা মনে করি। কিন্তু সেই আলাপ আলোচনা বা ধ্যান ধারণাকে দর্শন না বলে আমরা থেলিসের আলোচনা থেকে দর্শনের সূত্রপাত কেন বলছি? কারণটি হলো, থেলিস পূর্বে যে ব্যাখ্যার বা আলোচনার বিষয়াদি আমরা দেখি, সেখানে আমরা দেখি হিউম্যান বিইং বা মানব জাতি তারা ব্যাখ্যাকর্তা নন। তারা মূলত দেবতা, স্বর্গ, অতিলৌকিক বা মানব অতিক্রান্ত কোনো চিন্তা, চেতনা, কর্মকাণ্ডের অনুসারে জগৎ জীবনের একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, যাকে সাধারণভাবে আমরা মিথোলজি বলতে পারি। মিথোলজি ইজ নট ফিলসফি। এই মিথের যে বিষয়টি বা মিথোলজিক্যাল চিন্তার যে ব্যাপারটি, সেখানে প্রধান যে কাজ সেটি হচ্ছে বিশ্বাস, সেটি হচ্ছে নির্ভরতা, ইন্ডিপেন্ডেন্স। এখানে নিজের মতো করে চিন্তন কর্তা হিসাবে, ব্যাখ্যা কর্তা হিসাবে জগৎ জীবনকে ব্যাখ্যা করার যে সাহস, সেটি এদের মধ্যে তেমন একটা দেখা যায় না। এবং এই সময়ে জগৎ সম্পর্কিত যে আলোচনা, সেই আলোচনার সাধারণ বৈশিষ্ট্য যেটি ছিল, মূল প্রশ্ন যেটি ছিল, সেটি হচ্ছে হু ইজ দ্য ক্রিয়েটর অব দিস ইউনিভার্স, বা এই জগৎ কে তৈরি করেছেন, কে সৃষ্টি করেছেন। স্বাভাবিকভাবেই এই প্রশ্নের উত্তরে মিথোলজিক্যাল চিন্তার একটা প্রাধান্য আমরা লক্ষ্য করি, এবং যিনি বা এই জগৎকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তিনি জগৎকে পরিচালনা করছেন, তিনি তার মতো করে জগৎকে নির্মাণ করেছেন। আমরা এই জগতের যারা অধিবাসী, তার মতো করেই বা তিনি যেভাবে চালাচ্ছেন আমরা সেইভাবে চলছি। এই ছিল মোটামুটি চিন্তা কাঠামো বা চিন্তার ফ্রেমওয়ার্কটা থেলিস পূর্বে আমরা এইরকমই দেখতে পাই। থেলিসই প্রথম কে জগৎ সৃষ্টি করেছেন এর পরিবর্তে নতুন একটি প্রশ্ন উত্থাপন করলেন। সেটি হলো, হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টাফ অফ দিস ইউনিভার্স? এই জগতের আদি উপাদান কি? আদি উপাদান এবং জগৎকে সৃষ্টি করেছে, এই দুইটি প্রশ্নের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। যখনই প্রশ্নটি হবে জগতের আদি উপাদান কি, তখনই সেই উপাদান থেকে জগৎ কিভাবে সৃষ্টি হলো তার একটি ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনীয়তা চলে আসে, এবং সেই ব্যাখ্যাটি উপাদান দিতে পারে না। সেই ব্যাখ্যাটি দেওয়ার দায় চলে আসে মানুষের উপর, অর্থাৎ মানুষের
চিন্তার মধ্যে এক ধরনের রেসপন্সিবিলিটি, এক ধরনের দায়িত্ব, এক ধরনের নিজের উপরে কনফিডেন্স, নিজের উপরে এক ধরনের আত্মবিশ্বাসের জায়গা তৈরি হতে হয়। আমরা সরলভাবে যাকে বলি যে এই প্রশ্নটি থেকে যে চিন্তার উন্মেষ ঘটে সেই চিন্তার সাধারণ নাম রিফ্লেকটিভ থিঙ্কিং, বিচারমূলক চিন্তা। এই বিচারমূলক চিন্তা বা রিফ্লেকটিভ থিঙ্কিং এটি হচ্ছে মূলত দর্শনের প্রধান এবং মূল, আমরা যদি এসেন্স কথাটি ব্যবহার করি বা আমরা যদি মূল জায়গাটির কথা বলি, সেই মূল দর্শনের মূল জায়গাটি হচ্ছে রিফ্লেকটিভ থিঙ্কিং বা বিচারমূলক চিন্তা। আর থেলিসের এই প্রশ্নটিকে কেন্দ্র করে পাশ্চাত্য দর্শনে প্রথমবারের মতো এই বিচারমূলক চিন্তার উন্মেষ ঘটেছে। এ কারণেই আমরা থেলিস থেকে দর্শনের সূত্রপাত হয়েছিল বলে ধরে নেওয়া হয়। আমি পূর্বেই বলেছি থেলিস আয়োনীয় দ্বীপের বাসিন্দা ছিলেন, একটা ছোট্ট দ্বীপ, এবং সেই দ্বীপে বসবাস করে তিনি তার মতো করে এই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করেছিলেন, এবং সেই উত্তরটি ছিল পৃথিবীর আদি উপাদান জল বা পানি। এই জল বা পানি আদি উপাদান হিসাবে কতখানি গ্রহণযোগ্য, কতখানি গ্রহণযোগ্য নয়, কতখানি যুক্তিসঙ্গত, কতখানি যুক্তিসঙ্গত নয়, এ বিষয়ে ব্যাপক আলোচনা করা সম্ভব। এর পক্ষে বিপক্ষে নানা ধরনের যুক্তি, নানা ধরনের ব্যাখ্যা এটি উপস্থাপন করা যেতে পারে, এবং এটি কতখানি গ্রহণযোগ্যতার দিক থেকে কতখানি এর গুরুত্ব সেটি যা বিবেচনার বিষয় তো বটেই, কিন্তু উত্তরটি তিনি কি দিয়েছিলেন তার চেয়ে অনেক বড় ব্যাপারটি হচ্ছে তিনি যে প্রশ্নটি উত্থাপন করেছিলেন, এবং যে প্রশ্নটির প্রকৃতির মধ্য দিয়ে মানুষের চিন্তার ইতিহাসে একটি নতুন দিগন্ত উন্মোচিত হল। এবং পরবর্তীতে আমরা দেখব এই হাজার হাজার বছর ধরে মানুষের চিন্তা থেলিসের নির্দেশিত এই যে পথ রিফ্লেকটিভ থিঙ্কিং বা বিচারমূলক চিন্তার মধ্য দিয়ে জগৎ জীবন, পরবর্তীতে জগৎ জীবনের ঊর্ধ্বে যদি কিছু থেকে থাকে তার আলোচনা, জীবনের নানা দিক, তার নৈতিকতা, তার রাষ্ট্রনীতি, তার সমাজ, তার কর্মকাণ্ড ইত্যাদি 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 বহুবিধ বিষয়ে এই চিন্তা ক্রমান্বয়ে প্রসারিত হয়েছে। হয়তো থেলিসের মধ্যে এর সব কিছু আমরাও পাবো না, কিন্তু থেলিস যে উদ্যোগটি গ্রহণ করেছিলেন, যে বীজ মন্ত্রটি উচ্চারণ করেছিলেন, যে বীজ থেকে উদ্ভাসিত হয়েছিল রিফ্লেকটিভ থিঙ্কিং বা বিচারমূলক চিন্তা, এই জায়গাটিতে হচ্ছে আমরা পিন পয়েন্ট করতে চাই যে দর্শনের জন্মের মুহূর্তটি। থেলিসের এই আলোচনা তিনি কিভাবে জল থেকে জগৎ সৃষ্টি হয়েছে তার মতো করে একটা ব্যাখ্যা তিনি দাঁড় করানোর চেষ্টা করেছিলেন। জগতের স্বরূপ কী সে সম্বন্ধেও তিনি কিছু আলোচনা করেছিলেন বলে মনে করা হয়, এবং তার আরও দুইজন বন্ধু অনুসারী অ্যানাক্সিমেনিস এবং অ্যানাক্সিমেন্ডার, তারাও এই প্রশ্নটিকে কেন্দ্র করে তাদের আলোচনাকে সুবিন্যস্ত করার চেষ্টা করেছিলেন। যদিও থেলিসের যে উত্তর জল হচ্ছে আদি উপাদান, জগৎ সৃষ্টির মূল উপাদান হচ্ছে জল, সেই উত্তরের সাথে অ্যানাক্সিমেনিস বা অ্যানাক্সিমেন্ডার একমত পোষণ করেননি। কিন্তু প্রশ্নটি যেটি হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ দিস ইউনিভার্স, এই জগতের আদি মূল উপাদানটা কি, সত্তাটা কি, সে প্রশ্নের জায়গায় তারা কিন্তু থেলিসের অনুসারী ছিলেন। এইভাবে এই প্রশ্নকে কেন্দ্র করে জগতের আদি উপাদান কি সেই বিষয়টিকে ব্যাখ্যা দিতে গিয়ে যে দর্শনের উন্মেষ ঘটল, এই দর্শনের যারা কুশীলব অর্থাৎ থেলিস, অ্যানাক্সিমেনিস এবং অ্যানাক্সিমেন্ডার, এদেরকে সাধারণভাবে আমরা আয়োনীয় স্কুল বা আয়োনীয় দার্শনিক
বা মাইলিসিয়ান স্কুল বা মাইলিসীয় দার্শনিক হিসাবে ইতিহাসে চিহ্নিত করে থাকি। এই মাইলিসীয় স্কুল অফ থট বা আয়োনিয়ান স্কুল অফ থট এটি হচ্ছে দর্শনের প্রথম চিন্তার স্কুল বা চিন্তার চিন্তক গোষ্ঠী, যারা জগৎকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। থেলিসের এই আলোচনা বা থেলিসের এই প্রশ্নের উত্তর, এর মধ্যে যে পটেনশিয়ালিটি ছিল, এর মধ্যে যে আমি আগেই বলেছি যে এই বীজ মন্ত্রটির মধ্যে যে মহিরুহ হয়ে ওঠার সম্ভাবনা ছিল, সেটি আয়োনীয় স্কুলের হাতেই শেষ পরিণতি লাভ করেছিল, এ কথা বলা হয়তো যাবে না। আয়োনীয় স্কুলের পরে আমরা দেখব আর একজন বিখ্যাত চিন্তাবিদ, পিথাগোরাস, যিনি থেলিসের চেয়ে একটু পরে জন্মেছিলেন এবং পিথাগোরাস এই প্রশ্নটিকে নতুনভাবে উপস্থাপন করার একটা চেষ্টা চালালেন। তিনি দেখানোর চেষ্টা করলেন যে এই যে জগৎ, এই জগতের আদি উপাদান বা ফার্স্ট স্টাফে আদি উপাদান বলতে আসলে আমরা কি বুঝবো, অর্থাৎ জগতের প্রকৃতিটা কী হবে, এই আলোচনা করতে গিয়ে সম্পূর্ণ নতুন একটি দিগন্তের উন্মোচন ঘটালেন পিথাগোরাস। তিনি তার আলোচনায় দেখালেন জগতের স্বরূপ হচ্ছে তার যে অন্তঃসম্পর্ক, তার মধ্যে যে অনুপাত, তার যে আকার, যদিও আকার বা ফর্ম কথাটি তখনও পর্যন্ত মানুষের চিন্তায় এইভাবে আসেনি, আজকের মানুষ হিসাবে আমরা এইভাবে বলতে পারি যে জগতের উপাদানের যে বিষয়টি, এই উপাদানের মৌলিক যে বিষয়টি, সেটি বলতে গিয়ে পিথাগোরাস একটা নতুন কথা বললেন। তিনি বললেন জগতের আদি উপাদান হচ্ছে সংখ্যা, নাম্বার ইজ ওয়ার্ড, ওয়ার্ড ইজ নাম্বার। জগৎ সংখ্যা থেকে, সংখ্যাই জগৎ, জগৎই সংখ্যা। এর মধ্য দিয়ে পিথাগোরাস নতুনভাবে যে জিনিসটি বলার চেষ্টা করলেন যে জগৎ বলতে আমরা কি বুঝবো, আমরা বুঝবো তার মধ্যকার সম্পর্ক, তার অনুপাত, তার দূরত্ব, অর্থাৎ তার মধ্যে এমন কতগুলো জটিল বিষয় রয়েছে যে বিষয়গুলোকে কেবলমাত্র সংখ্যা দিয়েই ব্যাখ্যা করা সম্ভব। তাহলে থেলিস প্রশ্ন তুলেছিলেন আদি উপাদান কি, উত্তর দিয়েছিলেন জল। অ্যানাক্সিমেনিস, অ্যানাক্সিমেন্ডার তারা বললেন বাউন্ডলেস, আগুন। আর পিথাগোরাস এসে বললেন জগতের আদি উপাদান হচ্ছে সংখ্যা। এবং এই সংখ্যার মধ্য দিয়ে জগৎকে ব্যাখ্যা করতে গিয়ে তৎকালীন মানুষের চিন্তার যে শৈশবকাল, সেই শৈশবকালের কারণে বহু রহস্যময় বিষয়াদির অবতারণা করেছিলেন পিথাগোরাস, যে জন্যে পিথাগোরাসকে আজকে সেমি রিলিজিয়াস, সেমি ফিলসফার এই ধরনের একটি অভিধা অনেকে অভিহিত করে থাকেন। এবং তিনি পিথাগোরিয়ান স্কুল অফ থট একটা গোষ্ঠী তিনি তৈরি করেছিলেন, যাদের মধ্যে আমি আগেই বলেছি অনেক ধরনের রহস্যমূলক কর্মকাণ্ড, আচার আচরণের বিষয় পরিলক্ষিত হয়েছে। পিথাগোরাসের চিন্তার পরবর্তীতে আমরা দেখব দুটি প্রধান চিন্তা গোষ্ঠীর উদ্ভব ঘটল। একটি হলো এলিয়েটিক্স এবং পারমেনাইডিস, জেনো সহ একদল চিন্তক। তারা প্রশ্ন তুললেন জগতের আদি উপাদান যাই হোক সেটি কি গতিশীল না গতিহীন হবে। এই গতিশীল না গতিহীন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এরা বললেন জগতের আদি উপাদান হবে গতিহীন। কারণ এখানে যেন অনেকগুলো প্যারাডক্সের মধ্য দিয়ে যেন নানাভাবে বিষয়টি, সেগুলো আমরা যখন আরও বিস্তারিত আলোচনায় যাব
তখন দেখতে পাব। অপরদিকে হেরাক্লিটাস, তিনি এখানে প্রশ্নটিকে এভাবে দেখলেন যে জগৎ গতিহীন হতে পারে না, জগতের মূল বিষয়টি হবে গতি, দ্বন্দ্ব, সংঘাত, এবং এই দ্বন্দ্ব সংঘাত ব্যতিরেকে কোনো কিছুর বিকাশ বা সৃষ্টি সম্ভব নয়। তিনি ঘোষণা দিলেন, স্ট্রাইফ ইজ দ্য ফাদার অফ অল থিংস, যার রূপক অর্থে আমরা সকলেই এই বিষয়টির সাথে পরিচিত। আজকে সারা জ্ঞান বিশ্বের যে প্রবচন হিসাবেই বলা যেতে পারে প্রতিষ্ঠিত হয়েছে, নান ক্যান ডাইভ টুয়াইস ইন এ রিভার, বা একই নদীতে কেউ দুইবার অবগাহন করতে পারে না। হেরাক্লিটাস আগুনের মধ্য দিয়ে এই গতিকে ব্যাখ্যা করার চেষ্টা করলেন। যাই হোক, তাহলে আমরা এখানে এসে দেখলাম যে দর্শন ইতিহাসে একটা পর্যায়ে এসে আদি উপাদান গতিশীল না গতিহীন এ নিয়ে একটা বিতর্ক শুরু হলো, এবং এর দুই ধরনের ব্যাখ্যা আমরা পেলাম। এরপর প্রশ্ন উঠল, আদি উপাদান আকার হোক বা স্থির হোক, গতিশীল হোক, সেটি কি এক হবে না বহু হবে? এ নিয়েও আমরা দেখলাম দর্শনে নতুন নতুন চিন্তার উন্মেষ ঘটল। একদল দার্শনিক আদি উপাদান এক হিসাবে চিহ্নিত করার চেষ্টা করল, আর একদল দার্শনিক বহুত্ববাদকে দর্শনের কেন্দ্রে প্রতিষ্ঠা করার চেষ্টা করল, এবং তারা বহু উপাদানের সমন্বয়ে এই জগতের সৃষ্টির বা জগতের উদ্ভবের একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করল। যাই হোক, এই যে থেলিস থেকে শুরু করে যে প্রশ্নটি থেলিস, যে বীজমন্ত্রটি থেলিস উচ্চারণ করেছিলেন, আমরা দেখতে পাচ্ছি ক্রমান্বয়ে তার থেকে নানা ধরনের শাখা প্রশাখা বিকশিত হচ্ছে, এবং ধীরে ধীরে মানুষের চিন্তা, তার অগ্রগতি, জগতের ব্যাখ্যায় নতুন নতুন বিষয়ের উদ্ভব ঘটছে। এই সামগ্রিক আলোচনার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ব্যাখ্যায় জগৎ প্রধান, জগতের উৎপত্তি, জগতের প্রকৃতি, জগতের আদি উপাদান, জগতের আদি উপাদানের সংখ্যা, তার গতি, তার স্থিতি, তার আকার ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে দর্শন ব্যাখ্যিত হয়েছে। অর্থাৎ দর্শনের মোদ্দা আলোচনা বা মূল আলোচনার বিষয়টি থাকছে জগৎ। যে কোন জগৎ? আমরা আজকের বিশ্বে যাকে বলি জড় জগৎ, আমরা যাকে বলি বস্তুগত জগৎ, এই বাস্তব জগতের ব্যাখ্যা দেওয়ার বিষয়টি দর্শনের প্রথম যুগের প্রথম পর্বের যে আলোচনা আমরা দেখতে পাচ্ছি, এই আলোচনার কেন্দ্রে রয়েছে। এখানে মানুষ, তার আচরণ, তার নৈতিকতা, তার দৈনন্দিন সম্পর্ক,